হ্যালো এভরিওয়ান, আমার নাম করিম। আজকে আমি এই চ্যানেলে ক্লাস 9 এর ম্যাথস চ্যাপ্টারটি শুরু করতে যাচ্ছি। ম্যাথস এর প্রথম যে চ্যাপ্টার আছে সেটি হলো পুনরালোচনা। এটা পরীক্ষার মধ্যে থাকে এবং এটা থেকে কোয়েশ্চনসও আসে। আর এই কোয়েশ্চন গুলো আমরা ক্লাস 8 এ যে সকল ম্যাথস করেছিলাম তার একবার রিভিশন হয়ে যাবে। এই রিভিশনের জন্য এটা থেকে কোয়েশ্চনও আছে। প্রথম যে কোয়েশ্চনটি আছে অনুশীলনী R1 এর বর্গমূল দ্বারা √2 এর অনুমানিক মান 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। বর্গমূল প্রক্রিয়া দিয়ে কি করব আমরা √2 এর মান নির্ণয় করব। এখন √2 এর মান নির্ণয় করতে হলে কি করব আমরা 2 এর মান প্রথমে নির্ণয় করব। তাহলে √2 = কি √2 যখন রুট থাকে তাহলে কি হয় এই সংখ্যাটির কি করব আমরা স্কয়ার নাম্বার হিসাবে এই সংখ্যার বর্গমূল হিসাবে আমরা বের করব। তাহলে 2 কে আমরা √2 এই যে 2 আছে √2 এর মধ্যে 2 আছে এই 2 কে আমরা এভাবে লিখতে পারি দশমিক দিয়ে 0 0 0 0 দিতে পারি। দশমিকের পরে কোনো 0 দিলে কোনো প্রবলেম আছে না, দশমিকের পরে কোনো 0 দিলে নাম্বারে কোনো প্রবলেম চেঞ্জেস আসে না। তাহলে এটা কি করে নিলাম আমরা 2 দিয়ে কয়টা দশমিক পর্যন্ত দেখাবো আমরা 2 দশমিক পর্যন্ত। তাহলে এখানে 4টি 0 দিয়ে দিলাম। এবার কি হলো দেখো, এবার হলো প্রথমে কি আছে 2 আছে, এখানে বেজোড় সংখ্যা দিয়ে প্রথমে শুধু আমাদের কাছে নাম্বার কি আছে 2 আছে, তাই একটিকেই ধরবো। 2 এর মধ্যে কয়বার যাবে 2 এর আশপাশে কি আছে 2 এর আশপাশে বর্গ সংখ্যা কি কি আছে 1 স্কয়ার আছে কি 1 আর 2 স্কয়ার আছে কি 4। তো দেখো 2 স্কয়ার 4 হলে কি হয়ে যাবে বড় সংখ্যা এসে যাবে। তাহলে 1 কি বসাবো 1 * 1 কত হয়ে গেল 1, মাইনাস করলাম 1 থেকে 1 গেলে 2 থেকে 1 গেলে 1 রইল। দশমিক দিলে কি হয়ে যাবে দশমিক দিলাম, দশমিক দিলে এখানে কি করতে পারি এই যে দুইটি সংখ্যা আছে দুইটি 0 আছে এই দুইটিকে আমরা নিচে রাখি, কারণ 2 পরে তো আর কোনো নাম্বার নাই। তাহলে দশমিক দিলাম, দশমিক দিয়ে নাম্বার নিয়ে এলাম। এবার 1 + 1 কত হয়ে যাবে 2। এখানে একটি সংখ্যা বসাতে হবে যেটা এখানেই থাকে। তাহলে কি হতে পারে দেখো 20 এখানের মধ্যে মনে করো কি আছে 21 আছে, এখানে 1 বসালাম এখানে 1 বসালাম কত হবে 1 1 যা 1 2 2 যা 2 1 যা 2 21 হবে। তাহলে বড় সংখ্যা দেখি, বড় সংখ্যা দেখলে যেমন 2 4 যা 4 দিয়ে করে দেখি 4 4 যা 16 16 আর 600 হইছে 1 2 4 যা 8 আর 100 1 96। এরপরে যদি যাই 5 দিয়ে করি তখন কি হয়ে যাবে 120 এসে যাবে। 5 দিয়ে করলে 120 আসবে। তাহলে কি হবে 5 টি আমরা বসাতে পারবো না, আমরা কি বসাবো 4 বসাবো। আমরা কি বসালাম 4 24 24 হলে কি আসছে 96 96 হলে মাইনাস করো 100 থেকে মাইনাস গেলে কত রাখবে 4। এবার দশমিক তো দেওয়া আছে তাই কি করব আরো দুইটি 0 নিচে নামবে, কি এসে গেল 400। আমাদের কাছে কি আসলো 400। এবার দেখো আমরা কি করব, এবার এই যে 2 টাকে তো প্রথমে 1 আর 1 ডাবল করে 2 প্লাস করে লিখে নিয়েছি 4 লিখে নিয়েছি 2 লিখে নিয়েছি। এবার এই 4 আর 4 কে প্লাস করব, তো 4 আর 4 কে প্লাস করলে কি হয়ে যাবে 4 4 8 হয়ে যাবে। এবার এখানে কি করব আমরা একটি নাম্বার বসাবো যেটি এখানেই থাকবে। তো এটা এখানে কি বসাতে পারি আমরা দেখো 2 8 আমরা 1 ধরি, সবচেয়ে প্রথমে ছোট সংখ্যা দিয়ে ধরি 1 ধরি, 1 ধরলে কি আসছে 1 8 2 281 আসছে। 2 দিয়ে করে দেখি 281 কত দিয়ে 2 দিয়ে 2 1 যা 2 2 8 যা 16 আর 600 হইছে 1 2 2 যা 4 আর 101 5 562 562 হলে 400 থেকে আমাদের কি হয়ে যাবে বড় হয়ে যাবে। তাহলে কি বসাবো 1 281 281 তো কি আসবে 281। মাইনাস করো, মাইনাস করলে কি হবে এখানে 10 10 থেকে 1 গেলে 9, এখানে আছে 9 এখান থেকে 1 নিলাম ক্যারি করলাম, এখান থেকে এখানে ক্যারি করলাম 10 10 থেকে 1 গেলে 9, এখানে 9 আছে 9 থেকে 1 গেলে 8 গেলে 1, এখানে 3 আছে 3 থেকে 2 গেলে 1 থাকে। আর কিছু করার নেই। আমাদের বলেছে কত দশমিক সংখ্যা পর্যন্ত, আমাদের বলেছে 2 দশমিক সংখ্যা পর্যন্ত। তাহলে √2 = কি লিখতে পারো 1.41। এটাই হয়ে গেল আমাদের आंसर। তোমরা যদি চাও এভাবে আমরা যদি করতে থাকি এভাবে চলতেই থাকবে, দশমিকের সংখ্যাটাই চলতেই থাকবে, এটা কখনো শেষ হবে না। তো এটা এতটুকু আমাদের বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত, তাই 2 দশমিক স্থান পর্যন্ত করে নিলাম। 2 নম্বরের যে প্রশ্নটি আছে এটা হলো দুটি অপরিমেয় সংখ্যা লেখো যার যোগফল ও পূরণফল পরিমেয়। দুইটি আমাদের কি বলেছে অপরিমেয় সংখ্যা। এবার অপরিমেয় সংখ্যা বলতে কি বুঝো, অপরিমেয় সংখ্যা যেটা হলো কি আমরা p/q আকারে লিখতে পারি না, কি p/q আকারে লিখতে পারি না, এটাই হলো কি অপরিমেয় সংখ্যা। পরিমেয় সংখ্যা যেটা কি আমরা p/q আকারে লিখতে পারি। তাহলে দুটি আমাদের কি বলেছে অপরিমেয় সংখ্যা বের করার জন্য। এখন দেখো অপরিমেয় সংখ্যা বলতে √2 কি আমাদের একটি অপরিমেয় সংখ্যা, √2 একটি অপরিমেয় সংখ্যা। তো 3 + √2 এটাই কি আমাদের অপরিমেয় সংখ্যা। এখন একটি সংখ্যা যদি 3 + √2 এরকম যদি আর অন্য একটি যদি 3 - √2 এটাও কি আমাদের একটি অপরিমেয় সংখ্যা।
এবার দুটি সংখ্যার যদি যোগ করি, দুটি সংখ্যার যোগ করলে কি হয়ে যাবে দেখো, 3 প্লাস রুট টু প্লাস 3 মাইনাস রুট টু। দুটি সংখ্যা রুট করলে প্লাস করলে কি হয়ে যাবে, সরি এখানে রুট টু হবে, রুট টু প্লাস রুট টু মাইনাস রুট টু কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। তো রইল কত, 3 প্লাস 3 6। একটি সংখ্যা 6 হলো একটি পরিমেয় সংখ্যা। আবার দুটি সংখ্যার পূরণ করলে কি হবে, 3 প্লাস রুট টু ইন্টু 3 মাইনাস রুট টু। এখন দেখো একটি ফর্মুলা আমরা জানি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a মাইনাস বি ইকুয়ালস টু কি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে কি হয়ে যাবে দেখো, 3 স্কয়ার মাইনাস রুট টু হোল স্কয়ার। 3 স্কয়ার কত আসে 9, আর মাইনাস রুট টু হোল স্কয়ার কি হয়ে যাবে 2, স্কয়ারের রুটে ক্যান্সেল হয়ে যাবে, তখন রইবে কি 7। 7 এর একটি কি পরিমেয় সংখ্যা। তো এভাবে যদি একটি সংখ্যার সঙ্গে রুট দিয়ে অন্য একটি সংখ্যা থাকে তাহলে কি হবে, এটি অপরিমেয় সংখ্যা। দুইটি অপরিমেয় সংখ্যা যোগ করলে ও পূরণফল কি হয়ে যাবে, পরিমেয় হবে। তো এটা সাধারণভাবে এভাবে লিখতে পারি। আর যদি সাধারণভাবে লিখতে হয় তাহলে কি লিখবো, a প্লাস রুট বি, a প্লাস রুট বি আর a মাইনাস রুট বি, যেখানে কি b নট ইকুয়ালস টু 0, b এর ভ্যালু কি না 0 না, তাহলে এটা কি হয়ে যাবে, একটি অপরিমেয় সংখ্যা হয়ে যাবে। বোঝা হয়েছে? এটাই হয়ে গেল কি, এটাই হয়ে গেল আমাদের আনসার। তোমরা যদি এটাই লিখে নাও তাহলে হয়ে যাবে। আর সাধারণভাবে এমসিকিউ যখন পরীক্ষায় আসে তাহলে এভাবে থাকতে পারে, এর জন্য এটি লিখে নিলাম। এটি কি বির ভ্যালু যে কোনো কিছু হতে পারে, এ ও বির ভ্যালু যে কোনো কিছু হতে পারে। বি কি হতে হবে, বি হতে হবে, বি একটি বি বর্গ সংখ্যা নয়। বির ভ্যালু কি হতে হবে না, বি কি হতে পারবে না, বর্গ সংখ্যা হবে না। এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে, এর ভ্যালু নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, কিন্তু বির ভ্যালুটা কি হবে না, বি কখনো বর্গ সংখ্যা। বর্গ সংখ্যা বলতে যেমন 1, এরপরে 4, এরপরে 9 আছে, এরকম বর্গ সংখ্যা হবে না, যেটাকে আমরা বর্গমূল বার করতে পারি, এরকম সংখ্যা হলে হবে না। বাকি যে কোনো সংখ্যা হলে বির ভ্যালু আমরা এই দুইটি কি হয়ে যাবে, পরিমেয় সংখ্যা। অপরিমেয় সংখ্যার যোগফল ও পূরণফল কি হবে, আমাদের পরিমেয় সংখ্যা হবে। এটাই হলো আমাদের আনসার। a প্লাস রুট বি, a মাইনাস রুট বি, b নট ইকুয়ালস টু 0, b কি হবে না 0 হবে না, আর b কি হবে না বর্গ সংখ্যা নয়, b কি হতে পারবে না, বর্গ সংখ্যা হতে পারবে না। তিন নম্বর যে কোয়েশ্চনটি বলেছে, সংখ্যা রেখার সাহায্যে -5 ও 5 এর মধ্যবর্তী অখণ্ড সংখ্যাগুলো লিখো। -5 ও 5 এর মধ্যবর্তী অখণ্ড সংখ্যা। একটি জিনিস মনে রাখবে যে R1 পুনরালোচনা যে চ্যাপ্টারটি রয়েছে এটি পুরান বই ও নতুন বই দুটোটির মধ্যে সেম আছে, ঠিক আছে। তো -5 ও 5 এর মধ্যবর্তী অখণ্ড সংখ্যাগুলি। সংখ্যা রেখা বলতে কি, সংখ্যা রেখা এটা জানা আছে, সংখ্যা রেখার মিডলে কি থাকে 0, ডান দিকে কি থাকে পজিটিভ নাম্বার 1 2 3 4 5 এরকম করে চলতে থাকে, এরকম করে চলতে থাকে। এদিকে -1 -2 -3 -4 -5 -6 এরকম করে বাড়তে থাকে। তো -1 -2 -4 -5 -6, এদিকে গেলে 1 2 3 4 5 6 এদিকে বাড়তে থাকবে। তো -5 আর 5 এর মধ্যবর্তী অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা মানে এই সংখ্যাগুলো। তো কি কি আছে, -5 ও 5 এর মধ্যবর্তী অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যাগুলো কি কি আছে, -4 -3 -2 -1, এই সবগুলো কি অখণ্ড সংখ্যা। -4 -3 -2 -1 0 1 2 3 4, এই সবগুলো কি হলো -5 ও 5 এর মধ্যবর্তী অখণ্ড সংখ্যা। বুঝা গেছে? 4 নম্বর যে কোয়েশ্চনটি আছে, সূচক বিধি a to the power m divided by a to the power n equals to a to the power m minus n a, m equals to n নিয়ে প্রমাণ করো যে a to the power 0 equals to 1, a to the power m divided by a to the power n। দেখো যখন দুইটি সংখ্যার মধ্যে
যে নিচের যেটি সংখ্যা আছে এটা যদি সমান থাকে তাহলে এই যে উপরে যে সংখ্যা আছে সূচক এইগুলি কি হয়ে যায় ভাগ হলে এই দুটি মাইনাস হয়ে যায়, তো a টু দি পাওয়ার m মাইনাস n। ঠিক আছে, এখন দেখো a টু দি পাওয়ার m মাইনাস n, a টু দি পাওয়ার m মাইনাস n যেটা আছে যদি m ইকুয়ালস টু n হয়, কি হয় m ইকুয়ালস টু n হয় তাহলে কি হয়ে যাবে a টু দি পাওয়ার সেম নাম্বার হলে কি হয়ে যাবে 0 হয়ে যাবে, সেম নাম্বারকে মাইনাস করলে আমরা কি পাবো 0 পাবো। m আর n যদি সমান হয় তাহলে a টু দি পাওয়ার 0, a টু দি পাওয়ার 0 হলে কি হয়ে যাবে 1 হয়ে যাবে। কিভাবে হচ্ছে দেখো a ইনটু a টু দি পাওয়ার n যদি লিখি আমরা মনে করো a টু দি পাওয়ার n তাহলে a কয়বার গুণ হবে n টাইমস গুণ হবে, এরকম হবে কি হয়ে যাবে কি হতে থাকবে n টাইমস পূরণ হতে থাকবে। তো a টু দি পাওয়ার 0 যদি হয় তাহলে কি হবে a তো 0 বারে আছে মানে এক খালি 1 আছে, a টু দি পাওয়ার 0 মানে কি 1 আছে। যে কোনো সংখ্যার উপরে যদি আমরা সূচক হিসাবে যদি আমরা 0 হিসাবে ব্যবহার করি তাহলে সূচকের ভ্যালুটা কি হয়ে যাবে 1 হয়ে যাবে। এটা হলো আমাদের কোয়েকশন। এরপরের কোয়েকশনটি বলেছি সূচক বিধি ব্যবহার করে সূচক বিধি a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n ইকুয়ালস টু a টু দি পাওয়ার m মাইনাস n। m ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে প্রমাণ করে যে a টু দি পাওয়ার n মাইনাস 1 a টু দি পাওয়ার মাইনাস n ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, এটা প্রমাণ করতে বলেছে। তো a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n ইকুয়ালস টু a টু দি পাওয়ার m মাইনাস n। যদি m ইকুয়ালস টু 0 হয় তাহলে কি হয়ে যাবে 0 মাইনাস n, যেহেতু কি দেওয়া আছে m ইকুয়ালস টু কত 0 তাহলে কি হয়ে যাবে দেখো a টু দি পাওয়ার মাইনাস n। যখন মাত্রার সঙ্গে সূচকের সামনে মাইনাস থাকবে তখন সূচকটি কি হয়ে যাবে 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, সূচকের সামনে যখনই মাইনাস থাকবে তখন নাম্বারটি কি হয়ে যাবে নিচে চলে যাবে, এটাই হয়ে গেল প্রমাণিত। এই পর্যন্ত আমাদের কোয়েকশন হয়ে গেল। এটা হচ্ছে 5 নম্বর কোয়েকশন, এটা 5 নম্বর কোয়েকশন, এটা 5 নম্বর লিখে নেবে 5 নম্বর কোয়েকশনটি এটা। এবার 6 নম্বর কোয়েকশনটি আমি বোর্ডে লিখে নিই। আর যে 6 নম্বর কোয়েকশনটি আছে এটা কি বলেছে নিম্নের জোড়া প্রত্যেকের মৌলিক উৎপাদক বের করে গসাগু ও লসাগু নির্ণয় করো। এবার গসাগু ও লসাগু বলতে কি বুঝো গসাগু গরিষ্ঠ সাধারণ উৎপাদক আর লঘিষ্ঠ সাধারণ গুণিতক এই দুইটি সংখ্যার মৌলিক উৎপাদকের বিশ্লেষণ। মৌলিক উৎপাদক বলতে কি জানা আছে মৌলিক সংখ্যা যে সংখ্যাকে অন্য সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না, যেমন 2, এরপরে আছে 3, 5, যে সংখ্যাকে 7, এরকম যে সংখ্যাকে আমরা কি করতে পারবো না অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না এই সকল সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যা বলি। এবার মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করো মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করবে তাহলে কি হয়ে যাবে 321, এটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। 321 কে আমরা কি দিয়ে ভাগ করতে পারি 321 কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো না কারণ এটি একটি অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা হলে 2 দিয়ে ভাগ হবে না, এবার যুগ্ম সংখ্যা হলে 2 দিয়ে ভাগ হয়। এবার 2 পরে কি আছে 3 আছে, 3 দিয়ে ভাগ করতে হলে সংখ্যাটি যোগ করো 3 + 2 5, 5 + 1 6, 6 হলে 3 দিয়ে আমরা ভাগ করতে পারি। যদি সংখ্যাগুলো যোগ করে সংখ্যাগুলি অঙ্কগুলোকে যোগ করে আমরা দেখি 3 দিয়ে ভাগ হয় তাহলে এই সংখ্যাটি যোগ 3 দিয়ে ভাগ হবে। তাহলে 3 + 2 5, 5 + 1 6, 3 দিয়ে যাচ্ছে 3 1 যা 3। এরপরে কি হচ্ছে 2 এর মধ্যে আমরা যাবে না 3 দিয়ে, তখন কি করতে হয় অন্য একটি 3 নিতে হয়, অন্য একটি সংখ্যা নিতে হয়। যখন দুইটি সংখ্যা আমরা একসঙ্গে নিব তাহলে কি করব এখানে একটি 0 বসাবো তাহলে 21 3 7 যা 20 107। 107 হলো একটি মৌলিক সংখ্যা। 107 কে আমরা অন্য কিছু দিয়ে ভাগ করতে পারবো না, 107 আমাদের কি এসে যাবে মৌলিক সংখ্যা। তাহলে 321 ইকুয়ালস টু কত বললাম 3 * 107। এবার 396 কে করো 396 মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করলে এটি একটি যুগ্ম সংখ্যা 2 দিয়ে যাবে 2 1 যা 2 1 আর 9 19 হয়ে গেল 2 8 যা 2 9 যা 18 1 রইল 1 আর 6 16 2 8 যা 16। আবার কি করছি যুগ্ম সংখ্যা আছে 2 দিয়ে যাবে 2 19 এর মধ্যে কয়বার যাবে 9 বার 9 দুগুণী 18 18 রইল 1 আর 8 রইল 18 9 দুগুণী 18। ঠিক আছে। আবার এখন দেখো এখন কি এসে গেল অযুগ্ম সংখ্যা এসে গেল 2 দিয়ে আর যাবে না তখন 3 দিয়ে দেখবো 3 দিয়ে গেলে 3 3 যা 9 3 3 যা 9। এরপরে আবার দেখো 3 3 6 আছে তো 3 দিয়ে যাবে 3 11 যা 33। তো এটা কি হলো 11 একটি মৌলিক সংখ্যা। তাহলে 396 ইকুয়ালস টু কি পেলাম আমরা 2 * 2 * 3 * 3 * 11। এটি কি হয়ে গেল আমাদের মৌলিক উৎপাদকের বিশ্লেষণ। এখন দেখো এই দুটি সংখ্যার মধ্যে অনলি 3 আছে কমন, তো গরিষ্ঠ সাধারণ উৎপাদক সবচেয়ে বড় যে উৎপাদক যেটি আছে সাধারণ এটা কি হলো
গরিষ্ঠ সাধারণ উৎপাদক ইকুয়ালস টু কি, দুটোটার মধ্যে কমন আছে 3, তাহলে 3 হয়ে গেল আমাদের গরিষ্ঠ সাধারণ উৎপাদক। এবার লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক যদি করি তাহলে কি হবে 107, এটার মধ্যে কি আছে 107 ইনটু এটার মধ্যে কি আছে 3 টা আমরা একবার নিয়ে নিয়েছি তাই আর লিখবো না, একবার লিখবো না, তাহলে বাকি কি কি নাম্বার আছে 2 ইনটু 2 ইনটু একবার এখানে কি আছে দেখো দুইটি 3 আছে 3 3 ইনটু 3 ইনটু 11, এটি কি হয়ে গেল আমাদের গরিষ্ঠ সাধারণ গুণিতক, এই লঘিষ্ঠ সাধারণ গুণিতক যেটি হলো লসাগু। এটা পূরণ করে নেবে, পূরণ 42372, এটাই হয়ে গেল কি আমাদের সংখ্যা, এটাই হয়ে গেল লসাগু। এরপরে কোয়েকশনটি যেটা আছে এটা হলো 455,42, এটা হলো 2 নম্বর। এই দুইটি করিয়ে দেই, তারপরে বাকিগুলো তোমরা নিজে করবে। 455 কে করলে কি হবে 2 দিয়ে যাবে কি না, 2 দিয়ে যাবে না কারণ অযুগ্ম সংখ্যা। 3 দিয়ে যাবে কি 5 + 5 10, 10 + 4 14, 14 হলে 3 দিয়ে যাবে না, তাহলে কি করব 5 দিয়ে, 5 9 যা 45, 5 1 যা 5 হয়ে গেল। এবার দেখো 91 আছে, 91 5 দিয়ে যাবে কি না, 5 দিয়ে যাবে না, 5 পরে কি আছে 7 আছে, মৌলিক সংখ্যার মধ্যে 7 আছে, তাহলে 7 হলে কি হয়ে যাবে 7 13 যা 42, 7 13 যা 91, 7 1 যা 7, 9 এর মধ্যে একবার গেল রইল 3, 2 2 আর 1 21, 3 7 21, 4 5 5 ইকুয়ালস টু কি পেলাম 5 ইনটু 7 ইনটু 13, আর 42 কে করো, 42 কে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে কি হয়ে যাবে 2 2 2 যা 4, 2 1 যা 2, 2 দিয়ে যাবে না অযুগ্ম সংখ্যা, 3 দিয়ে যাবে, 3 7 21, তাহলে 42 ইকুয়ালস টু কি পেলাম 2 ইনটু 3 ইনটু 7, মৌলিক উৎপাদকের বিশ্লেষণ। তাহলে গসাগু গরিষ্ঠ সাধারণ গুণিতক, যেটা গরিষ্ঠ সাধারণ উৎপাদক, গসাগু কি আছে দেখো এখানের মধ্যে 7 7 কমন আছে, তাহলে 7 হয়ে গেল গসাগু। লসাগু কি হবে ইকুয়ালস টু 2 ইনটু 3 ইনটু এই যে 70 লিখে নিয়েছি তাই আর লিখবো না, তাহলে কি রইবে 5 ইনটু 7 ইনটু 13, 5 ইনটু 7 ইনটু 13, তাহলে 5 ইনটু 7 ইনটু 13 কি আছে 455, 455 কে 6 দিয়ে গুণ করো, 455 কে 6 দিয়ে গুণ করব, 455 কি দিয়ে গুণ করব, এই যে 3 2 যা 6, এই 3 2 যা 6 দিয়ে গুণ করব, 6 5 যা 30, 0 হ্যান্ডর হইছে 3, 6 5 যা 30 আর 3 হ্যান্ডর 33, 6 5 যা 6 4 যা 24 আর হ্যান্ডর 3 27, তো কি আসলো 2730, এটাই হয়ে গেল কি আমাদের লসাগু। তাহলে বাকি একটি কোয়েশ্চন আছে তোমরা নিজে করে নিবে। 7 নম্বর যে প্রশ্নটি আছে এটি হলো 2/11 এবং 1/6 এর মধ্যবর্তী যে কোনো দুটি পরিমেয় সংখ্যা লেখো। এই দুইটি সংখ্যা, দুটি পরিমেয় সংখ্যা দেওয়া আছে 2/11 আর 1/6, এই দুটির মধ্যবর্তী যে কোনো দুইটি পরিমেয় সংখ্যা। যখন দুইটি পরিমেয় সংখ্যার মধ্যবর্তী সংখ্যা দেখতে হয় তাহলে যদি সংখ্যা দুটির কি থাকে না, সংখ্যা দুটির হর যদি সমান থাকে না তাহলে দুইটি হরকে গুণ করতে হবে, দুটি হরকে লসাগু নেও। 11 ও 6, 11 ও 6 এর লসাগু নিলে কি দিয়ে যাবে 11 ও 6, দেখো 11 হচ্ছে কি একটি মৌলিক সংখ্যা, 11 হচ্ছে কি একটি মৌলিক সংখ্যা, তখন অটোমেটিক্যালি লসাগু এলসিএম কি হয়ে যাবে 11 ইনটু 6 ইকুয়ালস টু 66। তো 2/11 এটাকে 66 বানাতে হলে কি করব 2 ইনটু 6/11 ইনটু 6, 11 এর সঙ্গে 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে কি হয়ে যাবে 12/66। এবার 1/6 কে কি করব নিচে 66 আনতে হলে 11 দিয়ে গুণ করতে হয়, তাহলে কি হবে 1 ইনটু 11 কত আসলো 11/66। কিন্তু এরপরেও দেখো দুটির মধ্যবর্তী কোনো পরিমেয় সংখ্যা আছে কি, দুটির মধ্যবর্তী কোনো পরিমেয় সংখ্যা নাই, তখন কি করতে হয় দুটির সঙ্গে 10 দিয়ে গুণ করে নাও, দুটির সঙ্গে কি দিয়ে গুণ করে নাও 10 দিয়ে গুণ করে, 2 দিয়ে গুণ করলে হয়, 3 দিয়ে গুণ করলে হয়, 10 দিয়ে গুণ করলে সহজ হয়ে যায়। তাই কি হলো দেখো এটি কি হয়ে গেল 120/660, আর এটা কি হয়ে গেল 110/660। অতএব 2/11 ও 1/6 এর মধ্যবর্তী পরিমেয় সংখ্যা
এই দুইটির মধ্যে পরবর্তী পরিবারের সংখ্যা তো কি কি লিখতে পারি দেখো 10 আছে, এরপরে 11 111 ডিভাইডেড বাই 660, এরপরে 112 ডিভাইডেড বাই 660, এভাবে যতটুকু হয় আমরা লিখতে পারি। আমাদের দুটি বলেছে, এখানে দুটি হয়ে গেল। যদি তো পাঁচটি বলতো তাহলে কি লিখতাম আমরা 113 ডিভাইডেড বাই 660, এভাবে করে রাখতাম। এটা হয়ে গেল আমাদের 7 নম্বর কোয়েকশন। এবার কি বলেছে দেখো 8 নম্বর কোয়েকশনটি কি হলো, সরল করো √10 ইন্টু √5। √10 ইন্টু √5 কে আমরা কি করব, সরল করব, ভ্যালু বার করব। আর যদি কি হয় √2 ইকুয়ালস টু 1.41 হয় তাহলে প্রদত্ত সংখ্যার আসন্ন মান কত হবে। এই √2 ইকুয়ালস টু এখানে যদি 1.41 হয় তাহলে দেখো √10 ইন্টু √5, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, √10 কে আমরা কি লিখতে পারি, √2 ইন্টু 5 ইন্টু √5 ইকুয়ালস টু কি, দেখো এটাকে কি করতে পারি আলাদা করলে √2 ইন্টু √5 ইন্টু √5, বুঝা গেছে। এই যে 2 কে আলাদা করে নিলাম, 2 আর 5 দুটোকে আলাদা করে নিলাম, ভ্যালু সমানই থাকবে, কিছু চেঞ্জেস হবে না। তো √2 এর ভ্যালু কত জানি আমরা 1.41। এবার দেখো √5 ইন্টু √5, √5 ইন্টু √5 কি হয়ে যাবে, √5 হোল স্কয়ার, সেম নাম্বার দুইবার মাল্টিপ্লাই করলে কি হয়, হোল স্কয়ার, 1.41 ইনটু হোল স্কয়ারের স্কয়ার এবং রুটে ক্যান্সেল হয়ে যাবে, তো রইবে কি 5। তো 5 1 যা 5, 5 4 যা 20, 0 হ্যান্ডর হইছে 2, 5 1 যা 5 আর হ্যান্ডর 2 কত হলো 7, 7.02। দুই ঘর আগে দশমিক আছে তাই দুই ঘর আগে দশমিক বসিয়ে নিলাম। এটা হয়ে গেল কি আমাদের 8 নম্বর কোয়েকশনের ভ্যালু, প্রদত্ত সংখ্যাটির আসন্ন মান।